আমরা গত ক্লাসে কিন্তু প্রথম অঙ্কটা শেষ করেছিলাম। প্রথম অঙ্কে 3টা দৃশ্য ছিল, আমরা দৃশ্য বিভাজনগুলোও দেখিয়েছি গত ক্লাসে। দ্বিতীয় আমাদের পুরো সিরাজউদ্দৌলা নাটকটা 12টা দৃশ্যে বিভক্ত এবং 4টা অঙ্কে। প্রথম অঙ্কে 3টা দৃশ্য, দ্বিতীয় অঙ্কে 3টা, একমাত্র তৃতীয় অঙ্কে গিয়ে 4টা দৃশ্য আছে এবং চতুর্থ অঙ্কে দৃশ্য সংখ্যা 2টি। এখন আমাদের প্রথম অঙ্কের প্রথম 3টা দৃশ্যের মধ্যে আমরা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি যে কে কে কোন পক্ষে আছে এবং সিরাজের পক্ষে বিপক্ষে সবকিছুই আমরা মোটামুটি প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্য 3টা দৃশ্যের মধ্যেই পেয়ে গিয়েছি। এবং প্রথম অঙ্কের প্রথম দৃশ্যেই আমরা পেয়ে গিয়েছি যে নবাব সেই মুর্শিদাবাদ থেকে গিয়ে কলকাতা আক্রমণ করে কলকাতা থেকে তার নিজের দখলে আনলেন এবং কলকাতাকে আলীবর্দী নগর নাম ঘোষণা করে সেখানকার প্রধান হিসেবে মানিকচাঁদকে দেওয়ান হিসেবে নিয়োগ দিয়ে আসলেন। এরপরে দ্বিতীয় দৃশ্যে গিয়েই আমরা দেখলাম সেই মানিকচাঁদকে টাকার প্রলোভন দেখিয়ে উনি চাকরি করলো কলকাতায় আবার ইংরেজদেরকে নামার সুযোগ করে দিল, যেটা কিন্তু নবাবের ইচ্ছার বিরুদ্ধে ছিল। কিন্তু নবাবের প্রধান যে আমাত্যবর্গরা ছিলেন, তার আশেপাশে সভাসদরা ছিলেন, যাদেরকে তিনি তার নানার সময় থেকে দেখে আসছেন, আলীবর্দী খাঁর সময় থেকে, তাদের পরামর্শেই কিন্তু নবাব একসময় রাজি হয়েছিলেন কলকাতায় আবার ইংরেজরা যেন তাদের বাণিজ্য শুরু করেন। এবং এরই প্রভাব আমরা পাবো দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে এসেই। এই প্রথম আমরা এই নাটকে নবাবের দরবারকে পাচ্ছি। দেখো, নবাবের সিরাজউদ্দৌলা নাটক আমরা পড়ছি, অলরেডি 3টা দৃশ্য করেছি, কিন্তু কোথাও আমরা নবাবকে দরবারে বসে কাজকর্ম করা বা সেই সুযোগ পর্যন্ত আমাদের আসেনি। এই প্রথম আমরা নবাবের দরবার, সময়কাল কত? 1757 সালের 10 মার্চ। এই 10 মার্চে নবাব সিরাজউদ্দৌলার যে দরবারের অবস্থা, সেই অবস্থাটা তোমরা একটু দেখো। এবং এই দৃশ্যটা এবং এই দ্বিতীয় অঙ্কের যে 3টা দৃশ্য আছে, এই 3টা দৃশ্য পড়ার মধ্য দিয়ে আমরা অন্তত দেশের প্রতি, দেশের মানুষের প্রতি সিরাজের যে কি মনোভাব, সেটা কিন্তু আমরা বুঝে ফেলব। এবং সিরাজউদ্দৌলার সভাসদদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, আসলে তারা কোন চরিত্রের অধিকারী এবং তারা নিজেদের ধর্মগ্রন্থকে ছুঁয়ে শপথ করে, ধর্মগ্রন্থের নামে, সৃষ্টিকর্তার নামে শপথ করেছে, কিভাবে নিজেদের স্বার্থটাকে আদায় করার জন্য মিথ্যাচার করছে, সেই বিষয়টাকেও কিন্তু আমরা এখানে পাবো। এবং মূলত যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং নবাব সিরাজের যে আশেপাশে সভাসদরা, যারা সবসময় বলতেন যে নবাব অত্যাচারী, কিন্তু এই 3টা দৃশ্য পড়ার পরে আমরা দেখবো যে প্রকৃত অত্যাচারী কারা। আসলে কি নবাব অত্যাচারী না ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে অত্যাচার চালাচ্ছে, সেটা কিন্তু আমরা এই 3টা দৃশ্যের মধ্যেই পেয়ে যাবো। তাহলে এই 3টা দৃশ্য আমাদের কাছে কেন ইম্পর্টেন্ট? প্রথমত আমরা কি পাবো? নবাব দেশের প্রতি না, দেশের মানুষের প্রতি নবাব সিরাজের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ এখানে আমরা পাবো। 2 নম্বরে আমরা কি পাবো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অত্যাচার নির্যাতন, সেটার একটা প্রকাশ আমরা এই 3টা দৃশ্যের মধ্যে পেয়ে যাব। এবং নবাবের যে প্রধান সভাসদরা, তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, তারা আসলে কোন পথে যাচ্ছে, কি তাদের ইচ্ছা, মনের ইচ্ছা। বাহ্যিকভাবে তো তারা নবাবকে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু তারা মনে মনে কি চাচ্ছে সেই বিষয়টাও। এবং সবচেয়ে বেশি জরুরি যেটা, যে এই যে পলাশির যুদ্ধের যে দলিল, যে লিখিত যে সন্ধি, সেই চুক্তিটা এই দ্বিতীয় অঙ্কের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা চলো দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে চলে যাই। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে কি আছে তোমাদের? 10 মার্চ 1757 সাল এবং নবাবের দরবার। এখানে আমরা প্রথমেই পাবো কি? নবাব সিরাজউদ্দৌলা ঢুকেই কি বলছেন? আজকে আমি একটি জরুরি বিষয়ের মীমাংসা করতে এসেছি। দেখো, তার একজন নবাব এইভাবে যখন বলছেন জরুরি বিষয়, তার সভাসদের তার বক্তব্যটা কি, সে কি বলছে দেখো। রাজবল্লভ কি বলছেন যে দরবারে তো এই পর্যন্ত কোনো জরুরি বিষয়ের মীমাংসা হয় নাই, তাই আজকে কি এমন জরুরি বিষয় যেটার জন্য নবাব ঘোষণা দিয়ে বলছেন জরুরি বিষয়ের মীমাংসা। তাহলে তার এই কথাটার মধ্য দিয়েই কিন্তু আমরা বুঝতে পারছি যে নবাবকে তারা প্রতি মুহূর্তেই হেয় করতে চাচ্ছে। ওর কথা, নবাব যে দেশের কাজ সঠিকভাবে করতে পারছে না, সেটা কিন্তু রাজবল্লভ তার কথার মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে দরবারে তো এখন পর্যন্ত কোনো জরুরি বিষয় নবাব আনেন নাই, আলোচনা করেন নাই। তাহলে আজকে কি এমন জরুরি প্রয়োজন পড়লো যেটা দরবারে আলোচনা করতে হবে? তখন সিরাজ তার সেই যেটাকে আমরা অন্তত বলে থাকি যে পিন মারা, যে তার যে রাজবল্লভ যে পিঞ্চ করে কথাটা বললো নবাবকে হেয় করার জন্য, নবাব তার উত্তরটাও ঠিক সেভাবেই দিলেন যে আমার চারপাশে যারা আছেন, তারা আমার সেই নানা আলীবর্দী খাঁর সময় থেকে তারা বিশ্বাসভাজন হয়ে আছেন এই দরবারে। তারা থাকতে যে আমি কখনো বিপদে পড়বো, এত বড় কঠিন সমস্যার মুখে পড়বো, এটা তো আমি কখনো বুঝি নাই, যার কারণে এতদিন আমার কোনো জরুরি বিষয় আলোচনা করার প্রয়োজন হয় নাই। তাহলে কি সেই জরুরি বিষয়? দেখো, জরুরি বিষয়টা কি হচ্ছে কি, যে একজন গ্রামবাসীকে নিয়ে আসা হয়েছে, যাকে কি করা হয়েছে, যা ইস্ট ইন্ডিয়ার যে নীলকুঠিয়াল বলা হচ্ছে, যাদেরকে নীলকুঠিয়াল কেন বলা হচ্ছে তোমরাও জানো, যে ইংরেজরা আমাদের দেশে আসার পরে নীল চাষের জন্য এদেশের কৃষকদেরকে নানাভাবে অত্যাচার নির্যাতন করেছে। নীল কি, আমরা যে রং হিসেবে যে আমরা যে কাপড়ে যে নীল ব্যবহার করি, সেটা হচ্ছে কি এক ধরনের
গাছের বাকল থেকে সেই সিদ্ধ করে সেখান থেকে সেই গুঁড়া থেকে তৈরি হয় মিল। সেই মিল চাষ করার জন্য মিল যে গাছ, এই গাছের থেকে সেটা আসে, সেই মিল চাষের জন্য কৃষকদেরকে অত্যাচার করছে এই ইংরেজরা। কারণ সারা পুরো বিশ্বে সেই সময় নীলের ব্যাপক চাহিদা ছিল এবং ইংরেজরা নীল চাষের কেন তারা নিজেদের দেশে এটা করতো না, কারণ নীল চাষ যে জমিতে একবার করা হতো সেই জমিতে যে অন্য যে শস্য সেটা ভালো ফলন হতো না, অনেক খারাপ, সেটা ক্ষতিগ্রস্ত হতো। যার কারণে ইংরেজরা তাদের নিজেদের দেশে এই কাজটা না করে তারা তাদের নেটিভ যে রাষ্ট্রগুলো ছিল যেখানে তারা শাসন কার্য চালাতো সেই দেশের উপরে তারা নির্যাতন করে করে এই নীল চাষ করাতো এবং পুরো ওয়ার্ল্ডে তারা এই ব্যবসাটা তারা নিজেরা করতো। যার কারণে যখন এই বাংলাদেশেও যখন তারা এই ভারতবর্ষে আসলো এই ব্যবসার জন্য, তখন তারা দেখলো এখানকার জমি অনেক উর্বর এবং এই মাটিতে তারা এই নীল চাষের জন্য এই দেশের কৃষকদের উপর নির্যাতন করতে লাগলো। কিন্তু তোমরা নিজেরাও জানো নীল তো আর খাওয়ার জিনিস না। অর্থাৎ একজন কৃষক যখন যে বছর জমিতে নীল চাষ করতো, স্বাভাবিকভাবে সেই বছর সে কোনো ফসল ফলাতে পারতো না এবং পরবর্তী কয়েক বছরও সেই জমিতে ফসল ভালো হতো না। স্বাভাবিকভাবে সেই কৃষক এখন কি খাবে, নিজে কি খাবে আর জমিদারের খাজনা কিভাবে দিবে? যার কারণে দেখা যেত কি কৃষকরা কখনোই জমিতে নীল চাষ করতে রাজি হতো না। কিন্তু এই নীল চাষের যে নীল চাষের অত্যাচার নির্যাতন করতে জন্য ইংরেজদেরকে একসময় এই কৃষকরা নামই দিয়েছিল যে নীল সাহেব, নীল কুঠিয়াল সাহেব। সেই নীল চাষের জন্য অত্যাচার করেছে এক কৃষককে। সেই কৃষক তখন তার কাছে দাবি নিয়ে এসেছে নীল চাষের সেই কুঠিয়ালরা এইখানে এই পর্বে দাবিটা কি, যে লবণ বিক্রি করতে চায়নি জন্য তাকে অত্যাচার করেছে। এটা আর একটা বিষয় ছিল এই ইংরেজরা যখন এদেশে বাণিজ্য করতে আসে এখানকার। দেখো কত বড় তারা মানে ক্ষতিগ্রস্ত করেছে, কতটা মারাত্মকভাবে আমাদের দেশের জনগণকে। তোমরা একটা জিনিস চিন্তা করো যে তারা যখন এই দেশে বাণিজ্য করতে আসছে স্থানীয়দের কাছ থেকে, আমাদের কাছ থেকে তারা লবণ কিনে নিচ্ছে 2 আনা 2.5 আনা মনে তারা লবণ কিনে নিচ্ছে। তারা হচ্ছে কি, এখানে দেখো তোমাদের এখানে আছে যে তারা 3-4 আনা মন দরে স্থানীয়দের কাছ থেকে লবণ কিনে নিচ্ছে। সাপোজ আমার কাছ থেকে একজন কি কিনে নিচ্ছে, আমার কাছ থেকে একজন সবজি কিনছে, সে 10 টাকা দিয়ে সবজিটা কিনছে কেজি ধরে, আবার যখন আমার কাছে এসে সেটা বিক্রি করছে 50 টাকা দিয়ে, তাহলে কি হবে? আমার কাছে কোথা থেকে টাকা আসবে? আমি তো বিক্রি করলাম 10 টাকা দিয়ে, কিন্তু যখন সেই পটলটা আলুটা আমি কিনতে যাচ্ছি তখন সেটার দাম হয়ে যাচ্ছে 50 টাকা। তাহলে কি আমি মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত না? আমি তো এটা, তাহলে আমি কি এখন বিক্রি করবো না আমি নিজে খাওয়ার জন্য রাখবো? স্বাভাবিকভাবেই কিন্তু এই কৃষকটাও সেটাই করেছে। সে সেই কুঠিয়াল ইংরেজের কাছে, ইংরেজ সাহেবের কাছে সে লবণ বিক্রি করতে চায়নি। এই লবণের ইজারাদারি ইংরেজদেরকে দিয়েছিল নবাব। তার এই যে সভাসদরা ছিলেন, রাজবল্লভ, রায়দুর্লভ, কৃষ্ণ, তারপর মানিক চাঁদ, তোমার মির্জাফর, এদের কথাতেই কিন্তু, জগৎ শেখ, এদের কথাতেই কিন্তু লবণের ইজারাদারি, লবণের দেওয়া হয়েছিল কুঠিয়াল এই ইংরেজদেরকে, ইংরেজদের সাহেবদেরকে, যেন তারা বুঝিয়েছিল যে দেশের রাজস্ব ভালো হবে, দেশের ইনকাম হবে। তারা যদি ইংরেজরা, তাদের প্রচুর টাকা আছে, তারা বেশি দাম দিয়ে আমাদের কাছ থেকে লবণ কিনবে, আমাদের সম্পদ রাজকোষাগার সমৃদ্ধ হবে, আমাদের প্রজারা লাভবান হবে। কিন্তু ইংরেজরা কি খারাপ কাজটা করলো দেখো, তারা কিনছে কম টাকা দিয়ে, আবার সেই লবণই এখানে বসেই তারা আবার বিক্রি করছে বেশি টাকা দিয়ে। এবং এইটা যখন এই লোকটা রাজি হয় নাই, তখন সে কি করলো, এই লোকটাকে নির্মমভাবে নির্যাতন করা হলো। তোমরা যারা বইটা সামনে আছে তারা জানো যে কিভাবে নির্যাতন, তার যে বউ ছিল, সন্তান সম্ভবা স্ত্রী ছিল, তাকে নির্যাতন করেছে, তার হাতের মধ্যে খেজুর নখের মধ্যে খেজুর কাটা ঢুকিয়ে তাকে নির্যাতন করা হয়েছে, এভাবে নানাভাবে তাকে জুলুম করা হয়েছে। এখন কোম্পানির প্রতিনিধিকে, এই প্রতিটা লাইন কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই যে সিরাজউদ্দৌলার দরবারে কোম্পানির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটস, নামটা মনে রাখবে, কোম্পানির প্রতিনিধি কে ছিলেন? ওয়াটস। সিরাজ যখন তার কাছে এটা জানতে চাইলেন যে তোমাদের এই অপকৃতির জবাব কে দিবে, তুমি তো আমার প্রতি, তোমার কোম্পানির প্রতিনিধি হিসেবে আমার এখানে বসেছো, তাহলে তুমি তোমার এই অপকৃতির জবাব দাও। তখন দেখো ওয়াটস কি বলছে, হাউ ক্যান আই নো দ্যাট ইউর এক্সিলেন্সি, আমি তো আপনার দরবারে বসে থাকি, আমি কিভাবে এটা জানবো কোথায় কি হচ্ছে, এটা তো আমার জানার কথা না। তখন সিরাজ সরাসরি তাকে বলছে যে অপকীর্তির কোনো খবর আমার কাছে পৌঁছায় না, তোমরা কি এটা ভেবেছ? তোমরা এখানে বসে থাকলে কি হবে? তুমি এবং তোমার প্রতিনিধি ড্রেক, তোমরা যে কতটা দুশ্চরিত্রা, উচ্ছৃঙ্খল ছিলে তোমাদের দেশে, এটা তো আমাদের সবার জানা। এবং তোমাদের দেশ থেকে তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে, দেশের মানুষ তোমাদেরকে রাখতে পারেনি, সরকার তোমাদের রাখতে পারেনি। এখন তোমরা সেই আমাদের দেশে এসে সেই উচ্ছৃঙ্খলতা ত্যাগ করতে পারোনি, অনাচারের পথ ত্যাগ করতে পারোনি। তোমরা আমার প্রজাদের উপরে জুলুম করছো, কেন আমার নিরীহ প্রজাদের উপরে এই জুলুম করছো, তার কৈফিয়ত তুমি দাও। এই লাইনগুলোকে আন্ডারলাইন করো, সিরাজ চরিত্র বোঝার জন্য, সিরাজ চরিত্র আলোচনার জন্য এই লাইনগুলো কিন্তু খুবই জরুরি। সিরাজের মধ্যে দুর্বলতা ছিল, ঠিক আছে, তার মধ্যে দুর্বলতা, কিন্তু কোনো দেশের প্রতি, দেশপ্রেমের প্রতি কোনো দুর্বলতা সিরাজের ছিল না। সিরাজ চেয়েছিল তার আপনজনদেরকে নিয়ে কাজটা করতে, দেশপ্রেম সবার মধ্যে জাগাতে।
এর বাইরে কোনো কিছু সিরাজের মধ্যে ছিল না। তার মানে এটা না যে সিরাজ ভয় পেত, সিরাজ কোনো অন্যায়কে অত্যাচারকে মেনে নিয়েছিল, তা কিন্তু না। এটা বোঝানোর জন্যই এই লাইনগুলো আমাদেরকে আন্ডারলাইন করতে হবে যে সিরাজের মধ্যে কোনো দুর্বলতা ছিল না, দেশপ্রেমের কোনো রকম ঘাটতি ছিল না। সে তার সভাসদদেরকে পর্যন্ত কৈফিয়ত চাচ্ছে যে আপনাদের কথাই আমি কাজটা করেছি, এখন তো আমি দোষী হয়ে গেলাম, আপনাদের কথা মতো আমি আমার প্রজাদের উপরে অত্যাচার করার জন্য সুযোগ তৈরি করে দিলাম, এখন এর বিচার আমাকে আপনাদের করতে হবে, কারণ আমি নবাব হয়ে আমার প্রজাকে সেই শেল্টার দিতে পারি নাই, আমার প্রজাকে সেই কি বলা যায় এটাকে, যে নিরাপত্তাটা আমি দিতে পারি নাই, যেন সে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, বরং সে যাতে ক্ষতিগ্রস্ত হয় সেই ব্যবস্থা তো আমি করে দিয়েছি, আমি ইংরেজদেরকে সুযোগ দিলাম আপনাদের কথা মতো, তাহলে কি দোষী আমি, নবাব হিসেবে আমিই দোষী। কিন্তু দেখো কি হলো, তার সভাসদরা তো এত সহজেই হার মানার পাত্র না, তাই তারা কি বলছে দেখো, জাহাপনার বুদ্ধির তারিফ না করে পারা যায় না, প্রকাশ্য দরবারে এমন সুচিন্তিত পরিকল্পনায় আমাদের অপমান না করলেও চলতো। জগৎ শেখ বলছে কি, নবাবের কাছে আমাদের পদমর্যাদার কোনো মূল্যই নেই। নবাব কি তাদেরকে অপমান করার জন্য কথাগুলো বলেছে? তোমাদের কি মনে হয়? নবাব তো চেয়েছে তার দেশের মানুষকে যারা অত্যাচার করছে তারা শাস্তি পাক, সেই ব্যবস্থা যেন নবাব করতে পারে। যেহেতু তার সভাসদরাই নবাবকে রাজি করিয়েছিল এদেরকে সুযোগ দেওয়ার জন্য, ইংরেজদেরকে সুযোগ দেওয়ার জন্য, তাই নবাব তাদের কাছে এটা বোঝানোর জন্যই এই পুরো আয়োজনটা করেছে। এই নিরীহ লোকটাকে, অত্যাচারিত লোকটাকে তাদের সামনে এনে তিনি দেখাচ্ছেন যে দেখো তোমাদের কথা শুনে আমি কাজটা করেছি, কিন্তু তিনি কতটা অত্যাচারিত, আমার দেশের উপরে কতটা জুলুম নির্যাতন করছে ইংরেজরা। অতএব তোমরা আমাকে যারা বলেছিলে একসময় ইংরেজদেরকে সুযোগ দেওয়ার জন্য, তোমরা আবার এই সুযোগ তুলে নেওয়ার জন্য আমাকে সেই ব্যবস্থা করার সুযোগ করে দাও, এটাই নবাবের কথা। কিন্তু এটা কিন্তু তারা বুঝতে চাইলো না, তারা উল্টা নবাবকে দোষারোপ করতে লাগলো যে তাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে। মীর জাফর কি বলছেন, এ কথা বলে নবাব আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনতে চাইছেন, এ কথা, এই অযথা দুর্ব্যবহার আমরা নিষ্ঠ মনে গ্রহণ করতে পারবো কিনা সন্দেহ। ষড়যন্ত্র, তোমাদের কি হাসি পাচ্ছে না যে ষড়যন্ত্র কি তারা করছে না? তারা কিন্তু ষড়যন্ত্র করছে, কিন্তু তারা কি বলছে, বাহিরে তারা কি প্রকাশ করছে, নবাবের সামনে কি প্রকাশ করছে যে আমরা তো ভালো মানুষ, কিন্তু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনছে নবাব, নবাবের জন্য দায়ী, আমরা তো ষড়যন্ত্র করিনি। তখন দেখো সিরাজ কতটা দৃঢ় মনের অধিকারী ছিলেন, কতটা ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, এবং সিরাজের মধ্যে কোনো কিন্তু দুর্বল চিত্ত বলে সে সময় কিছুই ছিল না। দেখো তুমি, সরাসরি তিনি বলছেন যে আমাকে ভয় দেখাচ্ছেন সিপাহসালার, দরবারে বসে নবাবের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কি আচরণ করতে হয় তাও আপনাদের স্মরণ নেই, এই মুহূর্তে আপনাকে বরখাস্ত করে সেনাবাহিনী কর্তৃত্ব আমি নিজে গ্রহণ করতে পারি, জগৎ শেঠ, রাজবল্লভ, উমিচাঁদ সবাইকেই আমি বন্দী করতে পারি, কোনো দুর্বলতা নয়, শত্রুর কবল থেকে দেশকে বাঁচাতে হলে আমাকে তাই করতে হবে। ঠিক আছে, সিরাজ কিন্তু সরাসরি বলে দিচ্ছেন যে শত্রুর কবল থেকে দেশকে বাঁচাতে হলে আপনাদেরকে বন্দী করে হলেও আমাকে সেই পথেই যেতে হবে। তখন মীর জাফর বলছেন, নবাবের প্রতি আমাদের সন্দিগ্ধ মনোভাবের পরিবর্তন না হলে দেশের কল্যাণের কথা ভেবে আমরা উৎকণ্ঠিত হয়ে উঠব। এই যে কথাটা মীর জাফর বললেন, নবাব তো ঠিক এই কথাটাই তাদের মুখ থেকে শুনতে চান যে দেশের কল্যাণ। নবাবের তো নিজের কোনো ব্যক্তি স্বার্থ এখানে নেই। কুঠিয়াল ইংরেজরা, যারা ইংরেজদের বাণিজ্য করতে আসছে, তাদেরকে বাণিজ্য করে তো নবাব কিছুই, তার রাজকোষাগারে হয়তো কিছুটা খাজনা তারা দিচ্ছে এইটুকু পর্যন্ত, কিন্তু বাদ বাকি কোনো সুবিধা তো নবাব নিচ্ছে না। তাহলে কেন, কিসের জন্য নবাব তার প্রজাকে, তার অত্যাচার, তার দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র নবাব মেনে নিবে? তাই নবাব কিন্তু সরাসরি বলছে যে হ্যাঁ, কি একটি মাত্র কথা, কি দেশের কল্যাণ, দেশবাসীর কল্যাণ। আন্ডারলাইন করতে হবে লাইনটা, কারণ এই শুধুই একটি পথেই আবার আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি। এই যে আপনাদের মধ্যে যে আমাকে নিয়ে যে যত দ্বন্দ্ব, যত বিতৃষ্ণা, আমার প্রতি যত ক্ষোভ আপনাদের, সব আপনারা দূর করে দেন, শুধুমাত্র দেশের কল্যাণ কথাটা চিন্তা করেন। এই একটা বিষয় দিয়ে আবার আপনি আমরা একত্রে কাছাকাছি আসতে পারবো, আমাদের মধ্যে আবার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারবে। তখন রাজবল্লভ আবারও জিজ্ঞেস করছে, জাহাপনার উদ্দেশ্য স্পষ্ট নয়, কারণ আপনি আসলে কি বলতে চাচ্ছেন, আমাদের মধ্যে কোথায় দূরত্ব, কেন আমরা কাছাকাছি আসি নাই? তখন সিরাজ বলছে, আমার উদ্দেশ্য অস্পষ্ট নয়, কলকাতায় ওয়ার্স এবং ক্লাইভ আলীনগরের সন্ধির খেলাপ করেছে, আমার আদেশের বিরুদ্ধে গিয়ে ফরাসি অধিকৃত চন্দননগর আক্রমণ করেছে। এই জায়গাটা আন্ডারলাইন করো, কারণ তোমাদের প্রশ্ন থাকে ফরাসি অধিকৃত এলাকা ছিল কোনটি? চন্দননগর। এই চন্দননগরকে সিরাজউদ্দৌলা নিজেই ফরাসিদেরকে দিয়েছিলেন তাদের থাকার জন্য, তাদের ব্যবসা বাণিজ্যের জন্য একটা এলাকা তাদেরকে তিনি দিয়েছিলেন, কিন্তু নন্দকুমারকে ঘুষ খাইয়ে এই চন্দননগরকে আবার ইংরেজরা ফরাসিদের কাছ থেকে যুদ্ধে পরাজিত করে দখল করে নিয়েছে, যেটা কিন্তু সন্ধিতে কখনোই ছিল না। ইংরেজের সাথে যে নবাবের যে আলীনগরের সন্ধি ছিল, সেই যে
আলীনগর কলকাতা আক্রমণ করার পরে কলকাতার তাদেরকে যে আবার নামতে দেওয়া হলো কলকাতার মাটিতে, তখন তো একটা চুক্তি করেই নামতে দেওয়া হয়েছিল তারা কি কি করতে পারবে কি কি করতে পারবে না। সেই চুক্তিতেই কিন্তু ছিল যে তারা কখনোই ইংরেজের নবাবের বিরুদ্ধে যেতে পারবে না, নবাবের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবে না, নবাবের কোনো এলাকা রাজ্যের ভিতরে কোনো জায়গা তারা দখল নিতে পারবে না, এগুলো সবকিছুই সেই চুক্তিতে ছিল। কিন্তু যখন তারা সেই চন্দননগর, যেটা নবাব ফরাসিদেরকে দিয়েছিল, সেই চন্দননগর তারা অধিগ্রহণ দখল করে নিল, তখন স্বাভাবিকভাবেই সেই চুক্তির শর্ত অনুযায়ী কিন্তু চুক্তিটা ভঙ্গ হয়ে গেল। কারণ ইংরেজরা যেখানে মানলো না সেখানে এক চুক্তির কোনো ভ্যালুই থাকলো না, মূল্যই থাকলো না। তাই নবাব কি বলছেন, যেহেতু সেই চুক্তির কোনো আর মূল্য নেই, অতএব আমি এখন এই চুক্তির বাইরে গিয়েই এখন আমাকে কাজ করতে হবে। তাই তিনি কি বলছেন, আমি অন্তহীন সন্দেহ বিদ্বেষের ঊর্ধ্বে ভরসা নিয়েই আপনাদের সামনে দাঁড়িয়েছি। সিরাজ কিন্তু তার নিজের কথা পুরোপুরি ক্লিয়ার ভাবে এখানে বলে দিচ্ছে যে আপনারা ইচ্ছে করলে আমাকে ত্যাগ করতে পারেন, আপনারা যদি চান এই মুহূর্তে আমার থেকে সরে যান, চলে যান, আপনারা আপনাদের মতো করে আমার কাজ করেন, আপনাদের মতো করে আপনারা কি চান সেটাই করেন, আমাকে ত্যাগ করেন, কিন্তু সেটা আমাকে জানিয়ে যান। বোঝা যতই দুর্বহ হোক আমি একাইটা বইবার চেষ্টা করব। শুধু আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ, মিথ্যে আশ্বাস দিয়ে আপনারা আমাকে বিভ্রান্ত করবেন না। দেখেছো, নবাব কিন্তু বুঝতে পেরেছিল তাদের মনোভাবটা। নবাব কিছু বুঝে নাই তা কিন্তু না, এবং পুরো নাটকটা যারা পড়েছো জানো যে প্রতি মুহূর্তে নবাব জানে যে তার এই মানুষগুলো তাকে খুবই বিপদে ফেলবে, জানে নবাব। কিন্তু তারপরেও নবাবের মধ্যে ওই যে একটা বিশ্বাস, একটা আস্থা ছিল যে দেশের কথা ভেবে, দেশের মানুষের কথা ভেবে একবারের জন্য যদি তাদের মধ্যে সামান্যতম দেশপ্রেম জাগ্রত করতে পারি, জাগ্রত হয়, আমরা সবাই মিলে যদি দেশের ভালোর জন্য কাজ করি, তাহলে তো দেশেরই মঙ্গল হবে। ঠিক ওই একটা জায়গা, যেটা আমি গত 2টা ক্লাসে বারবার বলেছি, যে এই কথাগুলো বলতে গেলে কেন যাই না আমার মনে পড়ে যায় সেই বঙ্গবন্ধুর কথা, যে বঙ্গবন্ধু ঠিক কিন্তু এই একটা জায়গাতেই সবকিছুর জন্য শেষ হয়ে গেলেন, তার পুরো পরিবার সহ। সেটা কি, যে তিনি দেশের মানুষকে প্রচন্ড বিশ্বাস করেছিলেন, দেশের মানুষের প্রতি তার আস্থা ছিল, যে একবারে তার দেশের মানুষ কখনোই তার সাথে বিট্রে করবে না, তাকে ক্ষতিগ্রস্ত করবে না, দেশের মানুষের মাধ্যমে তিনি কখনোই বিপদে পড়বেন না। ঠিক সিরাজও ঠিক সেই জায়গাটাতেই ধরাটা খেয়েছেন। তিনি কিন্তু প্রথমে বলেই নিচ্ছেন যে বোঝা যতই দুর্বহ হোক আমি একাইটা বহন করব, কিন্তু আপনারা আমাকে মাঝপথে গিয়ে ত্যাগ করবেন, আমার সামনে মিথ্যা আশ্বাস দিবেন, এটা যেন না হয়। এই কাজটা আপনারা করেন না। আপনারা যদি চান এখনই আপনারা এখান থেকে আমাকে ত্যাগ করে চলে যেতে পারেন। কিন্তু এইটা করলে তো সিরাজের কাছে সিরাজকে হারানো তাদের সম্ভব হতো না। এখানেই তো আসল কথা। ষড়যন্ত্রটা তো এভাবেই করা, এবং যারা করছে তাদের মনের চিন্তাটা কি, যেভাবেই হোক ক্ষমতা থেকে সিরাজকে নামানো। সিরাজ যদি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, দেশের মানুষের কাছে যদি সিরাজ ভালো হয়ে যায়, প্রজাদের কাছে যদি সিরাজ ভালো হয়ে যায়, দেশপ্রেমিক হিসেবে যদি সিরাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তো এই মানুষগুলোর কোনো ক্ষমতা থাকলো না। তাই এখন কি সিরাজকে তাদের সেই সত্যি কথাটা বললে, তাদের মনের আসল মনোভাবটা প্রকাশ করলে কি চলবে? এবং তারা কতটা পাপী দেখো, চিন্তা করো। তারা নিজেদের ধর্মগ্রন্থকে ছুঁয়ে, নিজেদের ধর্মের নামে, সৃষ্টিকর্তার নামে শপথ করে তারা প্রত্যেকে মিথ্যা কথা বলল। মীর জাফর কি বলল, আল্লাহর পাক কালাম ছুঁয়ে ওয়াদা করছি আজীবন নবাবের আজ্ঞাবহ হয়েই থাকবে। লাইনটা আন্ডারলাইন করতেই হবে, কারণ এটা ব্যাখ্যা আসে, এই লাইনে তাৎপর্য আলোচনা করা আসে, কে বলেছেন, কখন বলেছেন, কেন বলেছেন আসে। আজীবন নবাবের আজ্ঞাবহ হয়ে থাকবে। যে মানুষটা আজীবন নবাবের আজ্ঞাবহ হয়ে থাকার কথা বলছে, সেই মানুষটাই দেখো পরের দৃশ্যে গিয়ে তার মনোভাব কি হয়ে যায়। রাজবল্লভ কি বলছেন, আমার জীবন নবাবের কল্যাণে উৎসর্গীকৃত। রাজবল্লভ কি ছুঁয়ে বললো, তামা তুলসী গঙ্গা জল। এটা কিন্তু অবজেক্টিভে থাকে, কে কোনটা ছুঁয়েছে। কারণ ইসলাম ধর্মেটা তো আমরা জানি কোরআন ছুঁয়ে, কিন্তু রাজবল্লভ যেহেতু হিন্দু, সে তামা তুলসী গঙ্গা জল ছুঁলো। রায় দুর্লভ সে ঈশ্বরের নামে শপথ প্রতিজ্ঞা করলো, সর্বশক্তি নিয়ে চিরকালের জন্য আমি নবাবের অনুগামী হয়ে থাকবো। অমিতাভ সে যেহেতু লাহোর থেকে এসেছে, সে শিখ, সে রামজি কি কসম मैं कुर्बान हूं नवाब के लिए। ঠিক আছে, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে কসম খেলো, শপথ করলো যে নবাবের জন্য তারা তাদের জীবন বাজি রাখলো, নবাবের জন্য তারা তাদের জীবন কোরবানি করে দিল। ঠিক আছে, এবং নবাবের এখানে একটা ছোট্ট ভুল নবাব করেছিলেন আমি মনে করি, যেটা কি, যে এই যে সিরাজ যখন আলীনগরের সর্দির শর্ত অনুসারে কোম্পানিকে হিসেবে তোমার দরবারে ওয়ার্সকে রাখা হয়েছিল, এখন যেহেতু সন্ধি ভেঙে গেল, তিনি ওয়ার্সকে ছেড়ে দিলেন, মুক্ত করে দিলেন। তিনি যদি ওয়ার্সকে বন্দি করে রাখতেন, এই ভিতরের আলোচনাগুলোর মধ্যে ওয়ার্সকে যদি তিনি যেতে না দিতেন, আরেকটু রূঢ় হতেন, তাহলে হয়তো কিছুটা অন্যরকম হলেও হতে পারত কিছু। কিন্তু তারপরেও
তার যে আশেপাশে সভাসদরা তারা তো আসলে সিরাজকে ডোবাবে এই চিন্তাতেই তারা ছিল, সিরাজকে তার ক্ষমতা থেকে নামাবে। অতএব এখানে ওয়ার্ডস আসলে কোনো ব্যক্তি বিশেষ পার্থক্য করে না। তারপরেও সিরাজের এই যে ক্ষমা করে দেওয়া, ক্ষমাসুলভ মনোভাব, দৃষ্টিভঙ্গিটা, এটা সিরাজের মধ্যে খুব বেশি মাত্রায় ছিল, যার কারণে সিরাজকে কিন্তু পরবর্তীতে এর মূল্য চরমভাবে দিতে হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে চলে যাই, সেটা কি 19 মে। প্রথম দৃশ্যটা কোথায় ছিল? 10 মার্চ, এরপরেই মে মাসের 19 তারিখ। স্থান হচ্ছে মীর জাফরের আবাস, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা মীর জাফরের আবাস। এবং দেখো এখানে প্রথমেই আছে কি, মীর জাফর কি বলছেন? বুকের ভেতর আকাঙ্ক্ষার অধিকারের লাভা টকবক করে ফুটে উঠছে ঘৃণা আর বিদ্বেষের অসহ্য উত্তাপে। এবার আমি আঘাত হানবই। আগের দৃশ্যে কি ছিল? তিনি শপথ করছেন আজীবন নবাবের আজ্ঞাবহ হয়েই থাকবে। পরের দৃশ্যে গিয়ে আমরা তার মনোভাবটা কি পেলাম? এবার আমি আঘাত হানবই। আন্ডারলাইন করো, কার কথা? মীর জাফরের কথা। বাজবল্লভ বলছেন প্রকাশ্য দরবারে এত বড় অপমান, সিপাহ সালারের অপমানটাই বড় বেশি মনে হয়েছে, মানে তাকে আরো উস্কায় দেওয়া হচ্ছে যেন, যে সিপাহ সালার এত জ্ঞানী মানী একটা ব্যক্তি, এত অভিজ্ঞ, এত বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি, তাকে এভাবে অপমান করা ঠিক আছে? তখন জগৎ শেঠ বলছেন চতুর্দিকে বিপদ, তা সত্ত্বেও তিনি আমাদের বন্দী করতে চায়। এরপরে সিংহাসনে স্থির হলে তো তিনি আমাদেরকে আর টিকতেই দিবেন না। দেখো মীর জাফর কি বলছেন? আমাদের কারো অদৃষ্টই মেঘমুক্ত থাকবে না শেঠজি। এই লাইনটাও আন্ডারলাইন করো, কারণ এগুলো তোমাদের আসে, পরীক্ষায় আসে যে কে বলেছেন। এরপরে জগৎ শেঠ বলছেন যে নবাবের হাত থেকে ধন সম্পদ রক্ষার জন্য মাসে মাসে অজস্র টাকা খরচ করে সেনাপতি ইয়ার লুৎফ খায়ের অধীনে 2000 অশ্বারোহী তিনি পুষছেন। এগুলো কিন্তু অবজেক্টিভে থাকে, কতজন অশ্বারোহী? 2000 অশ্বারোহী, সেনাপতিকে ইয়ার লুৎফ খায়। কাগজে কলমে আমাদের সিদ্ধান্ত পাকাপাকি করে নেওয়ার প্রস্তাবে ভালো হবে, এটা হচ্ছে মীর জাফরের কথা। এরপরে দেখো সেখানে এসে উপস্থিত হলেন কে? রাইসুল জুহালা, যাকে আমরা জানি যে এই উপন্যাসে নাটকের শেষে গিয়ে যাকে আমরা পাবো সেনা নবাবের প্রধান গুপ্তচর। এবং এই যে রাইসুল জুহালা এখানে এসে উপস্থিত হয়েছেন, এর মানেই হচ্ছে কি, যে অলরেডি এখানকার খবর নবাবের কাছে পৌঁছে যাওয়ার একটা পথ তিনি তৈরি করবেন। এবং রাইসুল জুহালা বিভিন্নভাবে এদেরকে এমনভাবে কথা দিয়ে, হাসি তামাশা দিয়ে এমনভাবে ভুলিয়ে রেখেছে যে তিনি এদের মধ্যেকার চিঠি চালান করছেন। এবং অলরেডি তিনি ক্লাইভের কাছ থেকে এসেছেন, ক্লাইভের কাছ থেকে তিনি চিঠি নিয়ে এসেছেন, যেখানে ক্লাইভ কি বলেছেন যে ক্লাইভের উমিচার্জির কাছ থেকে চিঠি নিয়ে তিনি এসেছেন এখানে, যে চিঠিতে তিনি উমিচার্জি তাদেরকে কি বলেছেন, যে আমি এখানে তাদেরকে প্রত্যক্ষ সমর্থন দিয়েই রেখেছি। দেখো মীর জাফর কি বলছেন? চিঠিপত্র যত কম দেওয়া যায় ততই ভালো, কে জানে কোথায় সিরাজের গুপ্তচর বসে আছে। এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করো যে কি না এখানে সিরাজের বিরুদ্ধে কাজ করছে। দেখো এখানে যেমন রাইসুল জুহালা সিরাজের পক্ষ হয়ে কাজ করছে, তেমনি সিরাজ যাদেরকে বিশ্বাস করছে এর মধ্যে অনেকেই আছে যারা সিরাজের বিপক্ষ হয়ে কাজ করছে। তেমন একজনকে এখানে আমরা পাবো, সেটা মীর মুন্সি, যিনি সিরাজের খুবই বিশ্বস্ত। সিরাজের যত দাপ্তরিক চিঠিপত্র এই মীর মুন্সি লিখে থাকেন। তার বিষয় দেখো এখানে আছে, সেটা কি বলা হচ্ছে যে নবাবের মীর মুন্সি আসল চিঠি গায়েব করে নকল চিঠি পাঠাচ্ছে কোম্পানির কাছে। তাহলে দেখো কোম্পানির সাথে সিরাজের যে ধরনের কথাবার্তা চিঠি চালানো হচ্ছে, সেখানেও কি করছে মীর মুন্সি নবাবের আসল, যে নবাব যেভাবে লিখতে বলছে সেভাবে না লিখে তাদেরকে কোম্পানিকে রাগিয়ে দেওয়া যায় এইভাবে কথাগুলোকে লিখে এমনভাবে পাঠাচ্ছে যে কোম্পানি তাদের সিরাজের প্রতি ক্ষিপ্ত হচ্ছে, বিরক্ত হচ্ছে, এবং যে কোনো সময় তারা সিরাজকে সহ্য করতে পারছে না, সিরাজের বিরুদ্ধে তারা আস্তে আস্তে শক্ত হচ্ছে, মানে তাদের অবস্থানটাকে শক্ত করছে। বুদ্ধিটা অবশ্য রাজবল্লভের, কিন্তু ভাবুন তো কতখানি দায়িত্ব এবং বিপদের ঝুঁকি নিয়ে কাজ করছে নবাবের এই বিশ্বাসী মীর মুন্সি। তাহলে দেখো এরাও জানে যে মীর মুন্সি নবাবের কতটা বিশ্বস্ত, এবং এই জন্যই কিন্তু মীর মুন্সিকে তাহারা লোভ দেখিয়ে কি করেছেন, হাত করেছেন। রাজবল্লভ, তাতে কোনো সন্দেহ নেই ওরা বেনিয়ার জাত, ইংরেজদের উপরে পুরোপুরি নির্ভর করা যাবে না, এটা মীর জাফরের কথা। পয়সা ছাড়া কিছু বোঝে না, ওরা জানে সিরাজউদ্দৌলার কাছ থেকে কোনো রকম সুবিধার আশা নেই, কাজেই সিপাহ সালারকে সিংহাসনে বসাবার জন্য ওরা সব রকমের সাহায্য দেবে। ওইদিকে ইংরেজরা যেমন বুঝতে পেরেছে যে এরা চায় কি, সিংহাসন এবং ক্ষমতা, নিজের মতো করে স্বেচ্ছাস্বাধীনভাবে নিজের চলার ইচ্ছা ক্ষমতা এই নবাবের সভাসদরা চায়। এটা যেমন ইংরেজরা বুঝে গিয়েছে, এরাও তেমনি বুঝে, নবাবের এই সভাসদরাও কি বুঝেছে যে ইংরেজরা কি চায়, তাদেরকে টাকা, যেটা আসলে এরা কমই বুঝেছে ইংরেজদের সম্পর্কে, কারণ ইংরেজরা মূলত চায় ক্ষমতা, ক্ষমতায় বসতে, ক্ষমতা তাদের হাতে থাকুক, এটাই হচ্ছে ইংরেজদের মূল টার্গেট। টাকা দিয়ে তারা কি করবে? টাকা তো ক্ষমতায় বসলে এমনি নিজের হয়ে যাবে। এই দেশের ক্ষমতা যদি সে পায়, দেশের সবকিছুই তখন তার, তাই তারা সরাসরি ক্ষমতার দিকে টার্গেট করেছে। কিন্তু নবাবের সভাসদ যারা আছেন তারা কিন্তু বিষয়টাকে সেভাবে বুঝতে পারেন নাই। তারা মনে করেছেন যে ইংরেজরা টাকা পেলেই সব খুশি হয়ে যাবে, অতএব টাকার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করবে, আর নবাব যতদিন ক্ষমতায় আছে ততদিন তারা
যাচ্ছে তাই ভাবে টাকা কামাই করতে পারবে না, টাকা ব্যবসা করতে পারবে না। তাই তারা চাইবে কি নবাবকে, সিরাজকে নামিয়ে আমাদেরকে, মীর জাফরকে নবাবিতে বসানো। এখন দেখো মীর জাফর কি বলছেন। মীর জাফর এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাংলার মসনদ নবাব আলীবর্দীর আমলে, উদ্ধত সিরাজের আমলে মসনদের পাশে অবনত মস্তকে দাঁড়িয়ে আমি এই কথাই শুধু ভেবেছি, একটা দিন, মাত্র একটা দিনও যদি ওই মসনদে মাথা উঁচু করে আমি বসতে পারতাম, তাহলে দেখো কতটা লোভ, কতটা লালসা ওই সিংহাসনের প্রতি, নবাবের ওই চেয়ারটার প্রতি মীর জাফরের কাজ করছে, যে তার ইচ্ছা কি যে একদিনের জন্য হলেও যদি মাথা উঁচু করে আমি ওই মসনদে বসতে পারতাম। ঠিক আছে, তাহলে দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে কি হয়ে গেল, অন্তত প্রথম দৃশ্যে যেখানে মনে হচ্ছিল যে বুঝি যুদ্ধের প্রেক্ষাপটটা ঘুরেই গেল, সবাই নবাবের পক্ষে চলে আসছে, এখন তো একটা ভয়াবহ মানে খুব ভালো একটা যুদ্ধ হবে যেটাতে হয়তো নবাব জিতে যেতে পারে, কিন্তু দ্বিতীয় দৃশ্যে গিয়েই দেখো পুরো প্রেক্ষাপটটা ঘুরে গেল। কেউই কিন্তু নবাবের সাথে নেই, পাশেও নেই, এবং সবাই কি ইংরেজদের সাথে গোপনে তারা ষড়যন্ত্রে লিপ্ত, যে যেভাবেই হোক তারা একত্রিত হয়ে নবাবকে সিংহাসন থেকে নামাতে হবে। এরপরে আসো দ্বিতীয় অঙ্কের সর্বশেষ তৃতীয় দৃশ্যে। 9 জুন স্থান হচ্ছে মিরনের আবাস, এবং এই মিরনের আবাসেই স্বাক্ষর হবে পলাশীর যুদ্ধের চুক্তি। মিরনের আবাসকে কেন বেছে নেওয়া হয়েছে, কারণ কি মিরন কেমন মানুষ, মিরন হচ্ছে সেই শওকত জংয়ের মতোই, সে সারাক্ষণ নাচ অলিদের নিয়ে নেশা করে ভাঙকে পড়ে থাকে এবং সারাক্ষণ নাচ গান আনন্দ ফুর্তি মজা মাস্তি নিয়ে থাকে। তাই মিরনের বাসভবনকে বেছে নেওয়া হয়েছে, যে চাইলেই এটাকে কেউ সন্দেহ করবে না, কারণ সবাই জানে যে সবসময় এখানে শুধু নাচ গানই হয়, এখানে বাইরের আর কোনো কিছু হয় না, কোনো আলোচনা এখানে হওয়া সম্ভব না, এখানে শুধু নাচ গান নিয়েই মিলন করে থাকে। অতএব সেই জন্যই এই জায়গাটাকে সবাই বেছে নিল। রায়দুল্লভ এসে প্রথমে যথারীতি তার জায়গা অবস্থানকে ক্লিয়ার করে গেল, কারণ এই যুদ্ধ হলে, যুদ্ধে জয় পরাজয়, জয়লাভ করলে সে কি পাবে, সে চায় সেনাপতির পদ। দেখো প্রত্যেকেরই কোথাও না কোথাও কিছু না কিছু চাওয়া, এবং কত তুচ্ছ সেই চাওয়ার জন্য তাদের নিজেদের দেশকে দেখিয়ে দিবে। এখন সেই যে চারদিকে, এবং দেখো এটাও বলছে চারদিকের অবস্থা দেখে যদি বুঝি যে আপনাদের সাফল্যের কোনো আশা নেই, তাহলে কিন্তু আমার সহায়তা আপনারা আশা করতে পারবেন না। অতএব এরা কিন্তু নিজেদের মধ্যেই নিজেরা দোমনায় আছে, যে যদি ফাইনালি জিনিসটা স্বাভাবিকভাবে আমার জয়ের কোনো সম্ভাবনা না থাকে, নবাবের আমাদের জয়ের, তাহলে নবাব যদি জিতে যেতে থাকে, তাহলে কিন্তু আমি আর আপনাদেরকে কোনো সহযোগিতা করব না। ঠিক আছে, একে একে সবাই উপস্থিত হলো। রায়দুল্লভ তার চাওয়ার কথা বলে চলে গেল। সে চায় কি সেনাপতির পদ, যেটা মীর জাফর এখন আছেন, অতএব মীর জাফর নবাব হলে সেই সেনাপতির পদে তিনি যাবেন। এর মধ্যে মীর জাফর ওসব কথা থাক রাজা, সবাই এক জায়গায় কাজ করতে হবে, সকলের দাবি মানতে হবে। রায়দুল্লভ ক্ষুদ্র শক্তিধর, লাইনটা আন্ডারলাইন করে, এটা পরীক্ষায় আসে। রায়দুল্লভ ক্ষুদ্র শক্তিধর, তাই সাহায্যে আমরা জিতবো এমন কথা নয়, কিন্তু প্রয়োজনীয় মুহূর্তে নবাবের সঙ্গে তার বিশ্বাসঘাতকতার গুরুত্ব আছে বই কি। ঠিক আছে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিশ্বাসঘাতকতাগুলো প্রত্যেকের অবস্থান থেকে বিশ্বাসঘাতকতা করেই কিন্তু নবাবকে ক্ষমতা থেকে নামানোর একটা বিশাল ষড়যন্ত্র তৈরি হচ্ছে। এখন যখন উমিচাঁদের কথা আসলো, তখন দেখো মীর জাফর কি বলছে, আরে বাপরে একেবারে কালকে উঠে। এটা আমি আগের ক্লাসেও বলেছি যে উমিচাঁদকে কিন্তু 3 জন ব্যক্তি 3 কথা বলেছেন, তিন ভাবে সম্বোধন করেছেন। রজার ড্রেক কি বলেছিলেন, পারফেক্ট স্কাউন্ডেল ইজ দিস উমিচাঁদ। ঠিক আছে, স্কাউন্ডেল বলেছিলেন। মীর জাফর বলছেন কালকেউটি। কালকেউটি হচ্ছে বিষাক্ত সাপ, যার ছোবলে কেউ বাঁচে না, এত বিষাক্ত সেই সাপ। আর রবার্ট ক্লাইভকে আমরা পাবো, তিনি বলবেন যুগের সেরা বিশ্বাসঘাতক এই উমিচাঁদ। এখন এই উমিচাঁদকে বাদ দিয়ে তো নবাবের দরবারে অন্য কোনো কিছু করা সম্ভব না। তাই তারা অবাক হয়ে যাচ্ছেন যে উমিচাঁদকে ছাড়া কিভাবে কাজ হবে। এর মধ্যে দেখো সেখানে এসে উপস্থিত হলেন কে, রবার্ট ক্লাইভ। যে রবার্ট ক্লাইভ কলকাতা যুদ্ধের সময় ছিলেন না, তখন ছিলেন কে, রজার ড্রেক। এই রজার ড্রেক হেরে যাওয়ার পরেই কিন্তু কলকাতায় দায়িত্ব দিয়ে পাঠানো হয় রবার্ট ক্লাইভকে, এবং পলাশীর যুদ্ধ পরিচালনা করবেন রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ এখানে আসার পরে রবার্ট ক্লাইভকে স্বাভাবিকভাবে এইভাবে কোম্পানির একজন প্রতিনিধি সরাসরি, এবং রবার্ট ক্লাইভের মতো একজন মানুষ সরাসরি এখানে এই আলোচনায় চলে আসছে, এটা দেখে তো মীর জাফর বলো, আবার সভাসদ যারা ছিলেন সেখানে উপস্থিত সবাই খুব ভয় পেয়ে গেলেন। যেভাবে প্রকাশ্যে ইংরেজ আমাদের সাথে কথা বলতে আসছে, এটা তো একটা খুবই রাষ্ট্রদ্রোহী কাজ, এটা যে কোনো ভাবে নবাবের কানে চলে গেলে আমরা সবাই বিপদে পড়ে যাব। তখন ক্লাইভ বলছে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে দেখো, তোমাদের সামনে বই থাকলে একটু খেয়াল করো। আর ইউ সারপ্রাইজড, অবাক হলে? মীর জাফর, অবাক হবারই কথা, এই সময় এভাবে আসা খুবই বিপজ্জনক। ক্লাইভ কিন্তু খুবই সত্য কিছু কথা এখানে সরাসরি নবাব মীর জাফরের মুখের উপর বলে দিচ্ছে। দেখো তোমরা খেয়াল করো,
বিপদ কার বিপদ জাফর আলী খান, আপনার না আমার? একেবারেই একটা এত সুন্দর কথা বলেছেন যে বিপদ কার, আপনার হবে না আমার হবে, কার বিপদের কথা বলছেন? মীর জাফর তখন বলছেন দুজনেরই, তবে আপনার কিছুটা বেশি, কারণ আমি তো নবাবের সভাসদ, আমাকে নবাব সরাসরি কিছু বলবেন না, কিন্তু আপনি যেহেতু কোম্পানির প্রতিনিধি হয়ে আসছেন, আপনাকে নবাব বিপদে ফেলবেন বেশি, আপনাকে শাস্তি দিবে বেশি। তখন ক্লাইভ বলছে আমার কোনো বিপদ নেই, তাছাড়া বিপদ ঘটাবে কে? জগৎ সেন বলছেন নবাবের গুপ্তচরের হাতে তো পড়নি, নবাবকে আমার কোনো ভয় নেই, কারণ সে আমাদের কিছুই করতে পারবে না। তখন এই সভাসদটা বলছেন যে কয়েকদিন আগে মাত্র তোমরা কলকাতায় এমন মার খেলে পরাজিত হলে, তারপরে এত বড় বড় কথা কিভাবে বলছো? তখন দেখো ক্লাইভ কি বলছে, দেখো শেঠজি, এক আধবার অমন হয়েই থাকে, যুদ্ধ হলে তো জয় পরাজয় হবেই, এটা হতেই পারে, কিন্তু রবার্ট ক্লাইভের সাথে যুদ্ধ এখনো হয়নি, যখন হবে তার ফলাফল তোমরাই দেখতে পাবে। তাহলে বুঝতে পারছো যে রবার্ট ক্লাইভের চাতুরতা যে কাউকেই হার মানিয়ে দেবে, সে কতটা চতুর, এই নাটকটা পড়লেই তোমরা সেটা বুঝতে পারছো। তখন ক্লাইভ বলছে যে এই জন্য যে, তখন রাজবল্লভ যখন বলে যে এত গলাবাজি কেন করছো, যুদ্ধ তো এখনো করোনি, যুদ্ধ করার পরে গলাবাজি করতে, আগেই কেন এত গলাবাজি তোমার? তখন ক্লাইভ বলছে এই জন্য যে নবাবের কোনো ক্ষমতা নেই। এই তিনটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। সেই সময়ের যে রাজনৈতিক ব্যক্তিগুলো ছিলেন, যে মীর জাফর, রাজবল্লভ, রায়দুল্লভ, তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য বোঝার জন্য এই তিনটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। যে এখানে ক্লাইভ সরাসরি বলে দিচ্ছেন যে নবাবের কোনো ক্ষমতা নেই, যার প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক। দেখো একটা মজার বিষয় যে সিরাজ কিন্তু এখন পর্যন্ত মীর জাফরকে সরাসরি বলতে পারেন নাই যে আপনারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কেন করছেন। ওনারা আকার ইঙ্গিতে সিরাজকে দিয়ে বলানোর চেষ্টা করেছে যে নবাব কি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলছেন নাকি, আমাদেরকে দোষারোপ করছেন নাকি, একটা মানে এমন ভাবে সিরাজকে তারা আঘাত মানে হিট করেছে যে সিরাজ যেন তাদেরকে উল্টো বলতে না পারে যে হ্যাঁ আপনারা ষড়যন্ত্র করছেন। এই কথা কিন্তু সিরাজ বলতে পারে নাই, কিন্তু ক্লাইভ সরাসরি বলে দিচ্ছে যে যার প্রধান সেনাপতি হচ্ছে কি বিশ্বাসঘাতক, খাজানচি, দেওয়ান, আমির, ওমরা সবাই প্রতারক, তার তো কোনো ক্ষমতা থাকতে পারে না। হ্যাঁ, আপনারা ইচ্ছা করলে আমাদের ক্ষতি করতে পারেন। ঠিক আছে, ক্লাইভ সত্য কথাটাই বলছে যে নবাব আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ নবাবকে চালাচ্ছে যারা, তারা তো কেউই নবাবের সাথে নাই, নবাব কিভাবে ক্ষতি করবে আমার? তার চেয়ে বরং আপনারা যদি চান আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারেন। ওয়াই নট, আপনারা সব পারেন। আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদেরও পথে বসাবেন না, তা কি বিশ্বাস করা যায়? আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি, কিন্তু আপনাদের না। একদম কত চরম সত্য একটা কথা ক্লাইভ এখানে তাদেরকে বলে দিল। মীর জাফর তখন বলছে, যখন স্বাভাবিকভাবে এটা তো তাদেরকে মীর জাফর, দেখো আগের পর্বেই দেখো দরবারে নবাব যখন তার একজন কি বলা যায় অত্যাচারিত প্রজাকে দেখিয়ে দুটো কথা বলেছিল, জন্য তারা কত অপমান, পদমর্যাদা নিয়ে তাদের টানাটানি, এই ধরনের কথা তাদের শুনতে বলেছে যে আমাদেরকে নবাব প্রকাশ্য দরবারে অপমান করছেন। আর আজকে যখন ক্লাইভ তাদেরকে বিশ্বাসঘাতক বলছে, প্রতারক বলছে, তখন কিন্তু তারা বলছে না যে ক্লাইভ আমাদেরকে অপমান করছে, তারা জানে যে ক্লাইভের সাহায্য ছাড়া তারা এই কাজটা কখনোই করতে পারবে না, নবাবকে ক্ষমতা থেকে নামাতে পারবে না। তাই তারা কি করছে, এখন এই ক্লাইভের অপমানকে যেভাবেই হোক সহ্য করে তারা ক্লাইভকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। তাই মীর জাফর কথাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কি বলছেন, এইসব কথার জন্যই তো আমরা এখানে হাজির হইনি, তাই যদি হয় তাহলে তো এই আলোচনা আগায় নেওয়ার দরকারই নাই। তখন ক্লাইভ বলছেন, সরি মিস্টার জাফর আলী খান, তবে একটা জরুরি কথা সেরে নেওয়া যাক, উনি চাঁদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক। যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে ক্লাইভ উমিচাঁদকে কি বলেছেন, সেরা বিশ্বাসঘাতক। প্রশ্নে কিন্তু আসে, অবজেক্টিভও থাকতে পারে যে কালকে উঠে কে বলেছে, কালকে উঠে বলেছে মীর জাফর, আর যুগের সেরা বিশ্বাসঘাতক বলেছেন রবার্ট ক্লাইভ। ঠিক আছে, এটা যেন কখনোই ভুল না হয়, এই উমিচাঁদকে নিয়ে এটা বলা হয়েছে। তাই তারা কি করলো, ক্লাইভ কি করলো, উমিচাঁদকে তার এই যে বিশ্বাসঘাতকতার শাস্তি দেওয়ার জন্য, তাকে একটা ট্র্যাপে ফেলার জন্য, তাকে এই চুক্তি থেকে বাদ দেওয়ার জন্য, যাতে উমিচাঁদ কোনোভাবেই এখান থেকে তাদের থেকে কিছু পেতে না পারে, সেই ব্যবস্থা করার জন্য দলিলটাকে দুই ভাবে করা হলো। সে অলরেডি কি করেছে, 30 লাখ টাকা চেয়েছে, তাই দলিলটা এমন ভাবে লেখা হলো যে যেটা মূল দলিল, যেটা আসল দলিল, সেখানে কোনো উমিচাঁদের কথাই উল্লেখ থাকবে না, টাকার কথাই উল্লেখ থাকবে না, আর নকল দলিলে টাকার উল্লেখ থাকবে। নকল দলিল তো নকলই, যেটা সেটা যে কোনো সময় ছিঁড়ে ফেলা যাবে, কোনো সমস্যা নেই। আসল মূল দলিলে উমিচাঁদের কোনো উল্লেখ টাকার উল্লেখ থাকবে না। তাহলে উমিচাঁদকে কত টাকা দেওয়ার কথা বলা হলো, 30 লক্ষ টাকা। এবং এই নকল দলিলে ওয়াটসনের যে সই করতে রাজি হন নাই, অ্যাডমিরাল ওয়াটসন তিনি এই নকল জালিয়াতি কাজ, এই মিথ্যাচারের কাজ তিনি করতে চান নাই, তাই এই ওয়াটসনের সইটাকে যে নকল করেছে আবার লুসিংটন। এই জায়গাগুলোকে তোমাদের মনে রাখতে হবে অবজেক্টিভের জন্য, যে উমিচাঁদের নকল দলিলে ওয়াটসনের জায়গায় সই করেছে কে, লুসিংটন। এবং যেটা দেখে উমিচাঁদ ধারণা করেছিল দলিলটা দেখে যে তার নামও তো আছে, সেটা আমরা
এই নাটকের শেষে গিয়ে পাবো যে উনি চাকরি কিন্তু কিছুই দেয়া হবে না এই যুদ্ধের ফলাফল থেকে। আচ্ছা, এখন এই যে এই দলিলটা স্বাক্ষরের জন্য মীর জাফরের হাতে যখন দেওয়া হলো, স্বাভাবিকভাবেই সেটা পড়ে দেখতে চাইলো এবং রাজবল্লভ যথারীতি কে কি পাবে সেটার একটা খসড়া সেখানে ছিল। সিরাজউদ্দৌলার পতন হলে কোম্পানি পাবে 1 কোটি টাকা, কলকাতার বাসিন্দারা ক্ষতিপূরণ বাবদ পাবে ৭৪ লক্ষ টাকা, ক্লাইভ সাহেব নিজে একাই পাবেন 10 লক্ষ টাকা। এইভাবে সবাই কে কি পাবে সেটার একটা লিস্ট সেখানে ছিল। আরেকটা বিষয় যেটা খুবই জরুরি, সেটা কি ছিল, সেটা হচ্ছে কি রাজবল্লভ যেটা বললেন যে এই সন্ধি অনুযায়ী সিপাহসালার শুধু মসনদে বসবেন, রাজ্য চালাবেন কোম্পানি। সন্ধিতে কথাগুলো এমন ভাবেই লেখা ছিল যা দ্বারাই বোঝা যাচ্ছে যে রাজ্য চালাতে পারবে শুধুমাত্র কোম্পানির কথা অনুসারা সিপাহসালার কোনো ডিসিশন নিতে পারবে না। কোনো ডিসিশন নিতে গেলে তাকে অবশ্যই ক্লাইভের সাথে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি যেই থাকুক তার সাথে আলোচনা করে কথা বলে নিতে হবে, ঠিক আছে। তখন স্বাভাবিকভাবেই এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমার দেশের আমি নবাব, আমি আমার ইচ্ছাধীন মতো চলতে পারবো না, এই প্রসঙ্গটা যদি চুক্তির মধ্যেই থেকে যায় তাহলে তো এটা এই চুক্তিটাকে সিগনেচার করাটা একটা নিজেদের বিরুদ্ধে নিজেদের বিপদে ফেলার সামিল। তাই স্বাভাবিকভাবেই এই কথাটা বলার পরেই ক্লাইভ দেখো কিভাবে এটাকে প্রোটেক্ট করছে। সেটা কি বলছে যে ইউ আর থিঙ্কিং লাইক এ ফুল, আপনারা তো বোকার মতো চিন্তা করছেন, আমরা কেন রাজ্য চালাবো, আমরা শুধু ব্যবসা বাণিজ্য করার প্রিভিলেজটুকু আদায় সিকিউর করে নিচ্ছি, মানে আমরা শুধু ওই সুবিধাটা যেন আমরা পাই সেটাই নিশ্চিত করে নিচ্ছি, তা আমাদের করতেই হবে। জগৎ ছেদ, আপনাদের স্বার্থ আপনারা রক্ষা করুন, কিন্তু দেশের শাসন ক্ষমতায় আপনারা হাত দেবেন এ তো ভালো কথা নয়। কিছুক্ষণের জন্য হলেও যেন এই জায়গাটুকুর মধ্যে এই মানুষগুলো যেন মানুষের চরিত্রে নেমে এসেছিল, তাদের মধ্যে মানবিকতাটা যেন কিছুক্ষণের জন্য হলেও, তাদের বিবেকবোধটা কিছুক্ষণের জন্য হলেও এই কয়েকটা লাইনের মধ্যে, ডায়ালগের মধ্যে জাগ্রত হয়েছিল। দেখো জগৎ শেঠের কথাটা যে আপনারা দেশের শাসন ক্ষমতায় হাত দিবেন সেটা তো আমরা মেনে নিব, এই বোধটা যদি তাদের মধ্যে ফাইনালি থাকতো তাহলে কিন্তু এই অবস্থাটা তৈরি হতো না। এবং স্বাক্ষর করার সময় মীর জাফর কি বলছেন যে বুকের ভেতরে হঠাৎ যেন কেঁপে উঠল, কোথাও যেন মরা কান্না শুনতে পাচ্ছি সে। এই যে মীর জাফরের মধ্যেও যে সামান্য সময়ের জন্য একটা বিবেকবোধ জাগ্রত হওয়া, তার বিবেকটা জেগে ওঠা যে সত্যি আমরা সবাই মিলে বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো, আমরা যে কাজটা করছি এই শোয়ের মাধ্যমে, এই যুদ্ধের মাধ্যমে বাংলাকে আমরা বিদেশিদের হাতে তুলে দিচ্ছি না তো, কিছু সময়ের জন্য হলেও কিন্তু এই বোধটা তাদের মধ্যে এসেছিল, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আগাতে দিল না ক্লাইভ। কেন দিল না? কারণ ক্লাইভ জানে যে এইসব আলোচনা বেশিক্ষণ হলে এই সন্ধি আর চুক্তি স্বাক্ষরিত হবে না, আর এদের সাহায্য ছাড়া ইংরেজরা কখনোই ভারতবর্ষের কর্তৃত্ব হাতে পাবে না, নবাবকে ক্ষমতা থেকে নামাতে পারবে না, বা নবাবকে ক্ষমতা থেকে নামলেও ওরাই ক্ষমতা, তার সভাসদরা মীর জাফর ক্ষমতায় বসবে, কিন্তু ইংরেজ যে শাসন ক্ষমতায় আসবে এটা তো সম্ভব হবে না শুধুমাত্র এই চুক্তি ছাড়া। তাই ক্লাইভ কি বলছে দেখো, হোয়াট ননসেন্স, আমি জানতাম কাওয়ার্ডদের দিয়ে কোনো কাজেরই ভরসা করা যায় না, তাই আমি নিজে এসেছি এই চুক্তি স্বাক্ষর করার জন্য। ইউ আর স্যাক্রিফাইসিং দ্য নবাব অ্যান্ড নট দ্য কান্ট্রি, আপনারা নবাবকে স্যাক্রিফাইস করছেন, নবাবকে ক্ষমতা থেকে নামাচ্ছেন, দেশকে তো বিক্রি করে দিচ্ছেন না, তাহলে আপনারা নবাব অত্যাচারী, আপনারা দেশের কল্যাণের জন্য তাকে সরিয়ে দিচ্ছেন। এবং যখন এই কথা বললো স্বাভাবিকভাবেই নবাবকেই তো সবাই নামানোর জন্য এখানে একত্রিত হয়েছে, তাই ক্লাইভের এই কথাতে সবাই আবার তাদের মনটা ঘুরে গেল। মীর জাফর সাথে সাথে দলিলে সই করে দিল, হ্যাঁ আমরা তো নবাবকেই সরাতে চাই এবং তার জন্য আমাদের ইংরেজের সাহায্য দরকার, এবং সেই জন্যই এই পলাশীর যুদ্ধের এই চুক্তি, অন্য কোনো কিছুই এখানে হবে না। কিন্তু ইংরেজরা তো জানে, ক্লাইভ তো জানে যে এই চুক্তির মাধ্যমে সত্যি সত্যিই কিন্তু বাংলা, এই ভারতবর্ষ ইংরেজদের হাতেই চলে গেল, যেখানে নবাবের আর কোনো ক্ষমতাই থাকবে না, ঠিক আছে। এখন এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে স্বাভাবিকভাবেই মিরন তো হাসছে যে আগামীকাল যুদ্ধ, আমি এখন নবাবের সন্তান শাহজাদা মিরন, এখন আমার বাবা হবে নবাব। এর মধ্যেই আমরা যারা এই বিশ্বটার প্রথম দিকটা যখন আমরা পড়েছি সেখানে কিন্তু আমরা একটা জায়গায় পেয়েছি, রায়দুল্লাহ একজন নাচওয়ালিকে দেখে বলেছিলেন যে একে যেন কেমন চেনা চেনা লাগছে। মিরনের বাড়িতে তো নাচওয়ালিদের অভাব নেই, তারা সবসময় নৃত্য গীতের নাচের মাধ্যমে মিরনের সাথে মনোরঞ্জনে ব্যস্ত। তো স্বাভাবিকভাবে একজন নাচওয়ালিকে দেখে কিন্তু রায়দুল্লাহের মনে হয়েছিল যে একে যেন মনে হচ্ছে চিনি চিনি, কোথায় দেখেছি। তো আমরা যারা জানি যে ইতিহাস থেকে জানা যায় যে ওই নাচওয়ালিটা ছিলেন, তিনি ছিলেন মোহনলালের বোন। তিনি স্বাভাবিকভাবেই সিরাজের পক্ষ হয়ে কাজ করার জন্য নিজেকে তিনি কতটা নিবেদিত প্রাণ দেশপ্রেমিক হিসেবে কাজ করার জন্য তিনি সিরাজকে যাতে খবর আদান প্রদান করতে পারে মিরনের বাড়িতে কি ঘটছে কি না ঘটছে, তাই তিনি মিরনের সংস্পর্শে, মিরনের বাড়িতে থেকে নাচওয়ালির অভিনয় করে তিনি সিরাজকে খবর পাঠাতেন। এবং এক পর্যায়ে এই চুক্তি স্বাক্ষর হওয়ার পরপরই দেখা যাচ্ছে যে সিরাজের কাছে অলরেডি খবর চলে গিয়েছে এবং সিরাজ মুর্শিদাবাদ থেকে সরাসরি মিরনের বাসভবনে চলে এসেছেন।
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অলরেডি পলাশী যুদ্ধের যে চুক্তি সেটা স্বাক্ষর হয়ে গেছে এবং রবার্ট ক্লাইভ সেই চুক্তি স্বাক্ষরের পরে সেখান থেকে সরেও পড়েছেন। স্বাভাবিকভাবেই সেখানে আবার সিরাজ যে মোহনলালকে পাঠিয়েছিল, সিরাজ তো আসলে মোহনলালকে পাঠিয়েছে এই পরিস্থিতিটা দেখার জন্য। মোহনলাল এসে যখন মিরনকে এইগুলো বিষয় জিজ্ঞেস করছিল, স্বাভাবিকভাবেই মিরন তখন তো মোহনলালকে বুঝায় আমার এখানে তো নাচ গান ছাড়া কিছুই হয় না, এবং তুমি দেখো এই যে সবাই নাচ গান করছে, তুমি প্রয়োজনে তুমিও বসে বসে দেখো, কোনো সমস্যা নেই। এবং এখানেই দেখো মূর্তিমান বেরসিক হিসেবে সে মোহনলালকে চিহ্নিত করেছে। এটাও অনেক সময় অবজেক্টিভে আসে, মূর্তিমান বেরসিক হিসেবে তাকে বলা হয়েছে। মিরন মোহনলালকেই মূর্তিমান বেরসিক বলেছেন, কারণ মোহনলাল তো এখানে একটা দায়িত্ব নিয়ে এসেছে, সে হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক, সে নবাবের আদেশে এখানে এসেছে, সে তো এখানে নাচ গান দেখতে আসেনি, তাই তার এগুলোর প্রতি কোনোই আগ্রহ নেই। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাকুক। আমি আবার দ্বিতীয় অঙ্কটাও শেষ করে দিলাম, দ্বিতীয় অঙ্কের 3টা দৃশ্য। এরপরে তোমরা চেষ্টা করবে তোমাদের পড়ালেখাগুলো চালিয়ে নিতে এবং নিজেরা বাসায় পড়ে ফেলতে। না পড়লে কিন্তু নাটকটা বুঝতে পারবে না, লাইন বাই লাইন পড়তে হবে, আন্ডারলাইন করে পড়তে হবে, ব্যাখ্যা করে কোথায় কে কি বলেছে বারবার আমি বলছি এগুলো মনে রাখতে হবে। এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অলরেডি আজান শুরু হয়ে গিয়েছে, এখন কথা বললে হয়তো অনেকে ডিস্টার্বও ফিল করছো। আমি আমার কথাটা লেকচারটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই সবার জন্য দোয়া করো এবং সবাই ভালোভাবে আবার আগামী লাইভ ক্লাসে উপস্থিত হয়েও তোমরা চেষ্টা করো সবাই আসতে, কারণ বাংলা ক্লাস তো সবারই ভালো লাগার কথা। আর আমরা তো কষ্ট করে আসি, কলেজেও যেহেতু আয়োজন করা হয়েছে ক্লাসটা করার, তোমরাই উপকৃত হবে, তোমাদের উপকারের জন্যই আমাদের এত আয়োজন, এত কিছু। অতএব আমি আবারও সবাইকে, কলেজের প্রতিষ্ঠান প্রধানকে এবং প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন সবাইকে ধন্যবাদ দিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে সবাই সুস্থ থাকো, দীর্ঘায়ু লাভ করো এবং আমার জন্য সবাই দোয়া করো। সবাইকে সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।